যে সংগঠন আপনি দায়িত্ব নিলেন বা সভাপতি হিসেবে, সেই সংগঠন গোষ্ঠী কোন্দলে জেরবা সামলাবেন? আমার সঙ্গে কারোর কোনো গোলমাল নেই, এবং সেটা কোনো কথার কথা নয়। আমি দায়িত্ব পাওয়ার পর এমন কোনো ব্যক্তি মুর্শিদাবাদ বিজেপিতে আমার জানা নেই যে তারা আমাকে শুভেচ্ছা জানায়নি। আর যেটা আপনারা বলতে চান বিভিন্ন ইঙ্গিতে, আমি আপনাদেরকে সেটা পরিষ্কার করে বলছি, কোনো ইঙ্গিতে নয়। আগামী দিনে আমাদের মানুষের কাছে আমাদেরকে নিয়ে যাতে কোনো সংশয় আপনাদের মধ্যেও না থাকে, সেজন্য তাদের সবাইকে একসঙ্গে করে আমরা যে 26-এর নির্বাচন আমরা সেই লক্ষ্যে ঝাঁপাবো, জিতবো, সেই ছবি, সেই চেহারা, সেই ভাবে আমরা আপনাদের সামনে হাজির হব ঠিক যথাসময়ে। সেটা আপনারা ঠিক জানতে পারবেন, দেখবেন। 26-এর বিধানসভা, আপনার হাতে 7টি বিধানসভা, 7টি কি পার্টির? আমরা ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের 543টা আসনেই লড়াই করি। সেই হিসেবে আমরা এখানেও যে 7টি আসন আমার দায়িত্বের ক্ষেত্রের মধ্যে পড়ে, 7টি আসনেই লড়াই করব। এবং 7টি আসনের মধ্যে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি যেগুলো আমাদের জেতার জন্য যথেষ্ট সম্ভাবনাময়, সেই জন্য বিশেষ রণকৌশল নিয়ে সেগুলোর জন্য প্রচার হবে। আর তার মধ্যে নিশ্চয়ই বেশ কিছু আসন আছে যেগুলো আমরা অতীতে জিতেছি, আবার আগামীতে কিছু জিতব। বহরমপুর আপনাদের জেতা আসন, বহরমপুরে বিজেপির সঙ্গে গত আপনাদের দলের সভাপতির একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল, যেটা আপনাদের কর্মীরাই বলে একটা আলোকবর্ষ দূরত্ব তৈরি হয়েছিল। এই একটা পাঁচিল, অলিখিত অদৃশ্য একটা পাঁচিল তৈরি হয়েছিল, সেই পাঁচিল ভেঙে একসঙ্গে বিধায়ক এবং সভাপতিকে পথে হাঁটতে ভোট চাইতে দেখা যাবে? কোনো আলোকবর্ষ নেই, কোনো প্রাচীর নেই। আমি আপনাকে বলছি যে বিধায়ক যিনি আছেন উনি বিজেপির বিধায়ক আছেন, উনি বিজেপির বিধায়ক হিসাবেই আপনাদের সামনে আসবেন এবং আমার সঙ্গে থেকে, দলের সঙ্গে থেকে, আমি ওনার সঙ্গে থেকে, যেভাবেই বলি না কেন, একসঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যে লড়াই সামনে দিতে চাই সেইটা আপনারা দেখতে পাবেন। লোকসভা ভোটের দিকে যদি দেখা যায় যে আপনাদের ভোট বাক্সে যেটা কম পড়েছে, যে ভোট কম পড়েছে, সেই কম ভোট পুষিয়ে বহরমপুরকে আবার 21-এর মতো জায়গায়, জয়ের জায়গায় নিয়ে যেতে পারবেন? কিংবা আপনি যে বিধানসভার দায়িত্বে আছেন বড়োয়া, সেই বড়োয়া বিধানসভা ধরে নেওয়া হয় যে আপনারা পাখির চোখ করেছেন, ধরে নেওয়া হয় বেলডাঙাকে আপনারা পাখির চোখ করেছেন, তা সেক্ষেত্রে বহরমপুর হচ্ছে সব থেকে আলোচিত বিষয়। বহরমপুর ধরে রাখতে কতটা আপনারা আশাবাদী? শুধু আশাবাদী নয়, বহরমপুর আমরা মনেই করছি না যে আমাদের হাতের বাইরে কোনো বিষয়। বহরমপুর নিশ্চিতভাবে আমাদের সিট, গতবার আমরা জিতেছি 25,000 বেশি ভোটে, এইবারও আমরা তার থেকে বেশি ভোটে জিতব। গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন বিভিন্ন কারণবশত মানুষ বিভিন্ন নির্বাচনে বিভিন্ন চিন্তার প্রেক্ষিতে ভোট দেয়। এখানেও বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে কম বেশি হয়েছে। আমরা তো বড়তে এবার আমরা লিড পেয়েছি, আপনি নিজেই বললেন। তো সুতরাং সেটা যেমন আমাদের ভালো হয়েছে, বহরমপুরটা তুলনামূলক একটু খারাপ হয়েছে, কিন্তু বহরমপুর আমাদের নিয়ন্ত্রণেই আছে। বহরমপুর আমরা জেতার জন্য একদম সুনিশ্চিত, সামনে বেশি ঘটেছে। সব থেকে বিতর্কিত বিষয় মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক হিংসা একটা শুরু হয়েছে, এই বিষয়টাকে আপনি কি হয়ে যাচ্ছে? যেখানে বহরমপুরের বর্ষিয়ান সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্ষিয়ান রাজনীতিক বলছেন যে এই আমদানি তৃণমূল এবং বিজেপি, এই সংস্কৃতি আমাদের রাজ্যে ছিল না, মুর্শিদাবাদে ছিলই না। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি এমন একটা উদাহরণের কথা বলতে পারবেন না যে আমাদেরকে যে দোষে দুষ্ট করা হয় তার কিছু আমদানি আমরা করেছি। কেউ আমাদেরকে বলতেই পারে বিভিন্ন কথা, বরং কারোর বন্ধু সাজার জন্য কতজন কত রকমের অভিনয় করে, মাথায় টুপি করে এমন 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 সব কথাবার্তা জ্ঞানগর্ব বলেছেন আমাদের যার সাংসদের কথা যিনি বলছেন আর কি। লাস্টে এত কিছু করেও তিনি যখন জিততে পারেননি, তিনি তখন বলেছিলেন যে আমি না হতে পারলাম হিন্দু, না হতে পারলাম মুসলমান। আমি তো এটাই বুঝতে পারলাম না, উনি যে হিন্দু সবাই জানে, তবু উনি হিন্দু হতে পারেননি। তাহলে কি উনি কি হতে চেষ্টা করেছিলেন টুপি পরে এতদিন ধরে? উনি বরং বুক ফুলিয়ে আগে বলার যোগ্যতা অর্জন করুন, বলুন যে আগে আমি হিন্দু। তাহলে কি আছে, হিন্দু উনি ওনার আদর্শ অনুসারে যা বলার বলবেন, তাতে কি আছে? আমাদের
এইসব করে আমাদেরকে দায়ী করে কোনো লাভ নেই। এসব আমাদেরকে বলে কি হবে? আমরা ইমাম ভাতা চালু করছি, মুয়াজ্জিন ভাতা আমরা চালু করেছি, মানুষের মধ্যে ভেদভাব কে তৈরি হচ্ছে? মানুষের মধ্যে এসব আমরা করিনি, এসব কোথাও করবো না। ভারত সরকারের এমন একটা স্কিমের কথা বলতে পারেন যেটা হিন্দুদের জন্য করা হয়েছে? উত্তরপ্রদেশ সরকারের এমন কিছু আপনি বলতে পারবেন যেটা মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে? ভারতবর্ষে কোনো বিজেপি শাসিত সরকার মুসলমানদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। নরেন্দ্র মোদী 10 বছর পার হয়ে গেছে, গুজরাট, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্য সরকার আরো অনেক বছর ধরে শাসন করছে, কোথাও এমন কোন নজির অন্তত সাম্প্রতিক 10-12 বছরে ওয়াকফ বিল পাস এবং তাতে মুসলিমদের ক্ষমতা হরণ করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, যেটা গতকালকে হয়েছে। সে ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনারা কি? আপনি তো মুসলিম অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদে একজন বিজেপি কার্যকর্তা। আমি এর আগে আগে একজনকে বললাম, ওয়াকফ বোর্ড নিয়ে আমার খুব বেশি পড়াশোনা করা নেই, আমার খুব বেশি জানাও নেই, কিন্তু আমি যেটা জানি, আমরা বইতে পড়েছি যে খ্রিস্টের জন্মের 3-4-5 হাজার বছর আগে থাকতে আমাদের ভারতের যে ভারতীয় সংস্কৃতি, সেখানে আমরা কিন্তু কোথাও ইংরেজ, খ্রিস্টান, মোগল, ইসলাম এর কোনো সন্ধান পাই না। পরবর্তীতে একে একে দেশে বিভিন্ন জাতির আগমন হয়েছে, তাদের সঙ্গে আমাদের সংস্কৃতির লড়াই হয়েছে, মানুষের লড়াই হয়েছে, আমরা কখনো হেরেছি, জিতেছি, কাউকে গ্রহণ করেছি, পারিনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দেখুন, ভারতবর্ষের অতীত ইতিহাসে ভারতীয় সংস্কৃতিতে কোনো ওয়াকফ বোর্ডের কোনো নিদর্শন, হদিশ, খোঁজ আমরা পাইনি, আমি অন্তত জানি না। কিন্তু আজকের দিনে যে ওয়াকফ নিয়ে যে আলোচনা হচ্ছে, তার ফলে এটা ঠিক কবে থেকে ওয়াকফ, কেন আমার জানা নেই। কিন্তু আমি এইটুকু যেটা আপনাদের মারফত জানতে পারি, ইদানিংকালে দেখছি, শুনছি যে ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকারের, যেটা দাবি করছে আর কি, যে আমরা বা বিজেপি বা কেন্দ্র সরকার মুসলমানদের কাছ থেকে হরণ করছি ইত্যাদি। আমার মনে হয় তার আগে রাজ্য সরকার প্রকাশ করুক কোথায় তাদের কত ওয়াকফ সম্পত্তি আছে, সেখানে কারা কারা দখলে আছে। আমি তো জানি ইউসুফ পাঠান কদিন আগে তাদের একটা কার্যালয়ের উদ্বোধন করে গেছে, সেটা ওয়াকফ সম্পত্তি। এবং মুর্শিদাবাদে অনেক সম্পত্তি আছে যে সম্পত্তি মুসলমানদের কাছে নয়, যেটা অন্যদের কাছে, তাদের দলের লোকেদের কাছে বহু জায়গাতে সেগুলো বেদখল হয়ে আছে। সরকার আগে তার লিস্ট প্রকাশ করুক, তখন আমি আপনাকে সুনির্দিষ্টভাবে আমি সেইগুলো নিয়ে বলবো। পশ্চিমবঙ্গে আমি প্রথম প্রশ্ন বাংলার মানুষের কাছে, পশ্চিমবঙ্গে সাচার কমিটির রিপোর্ট মোতাবেক 1,38,200টা ওয়াকফ প্রপার্টি আছে। আপনারা কি জানেন এই পশ্চিমবঙ্গের বিধানসভা ওয়াকফ প্রপার্টি ভাড়া 100 টাকা? এই পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ক্লাব হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, ভাড়া কয়েকশো টাকা। এই পশ্চিমবঙ্গের রয়্যাল গলফ ক্লাব ভাড়া কয়েকশো টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার দলের লোকরা পার্লামেন্টে বহুত বড় বড় কথা বলল। এই পশ্চিমবঙ্গে ওয়াকফ লুট চলছে, লুট, ওয়াকফ লুট হয়েছে, ওয়াকফ সমিতি দখল হয়েছে, তার জবাবও কিন্তু আপনাকে দিতে হবে। কংগ্রেস পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের ধর্মীয় অধিকারকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, আজও করছি, আজও মুর্শিদাবাদে করছি আমরা আন্দোলন, বাংলাতে করব আমরা। এই ওয়াকফ বোর্ড আইনের বিরুদ্ধে, এই ওয়াকফ বোর্ড আইন এনে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা, তার কথা আমাদের নেতারা পার্লামেন্টে বলেছে। কিন্তু তার পাশাপাশি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি নিয়ে বছরের পর বছর ধরে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দাবি করছি প্রকৃত তদন্ত হোক। একটা খুব আপনি একজন শিক্ষক, আপনি নেতা, তার আগে আপনি একজন শিক্ষক। একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে যে বর্তমান এই যে সংস্কৃতি, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, তারা এইভাবে ধর্মের ভিত্তিতে, ওরা হিন্দু, বিজেপি মানে হিন্দু, তৃণমূল মানে মুসলমান, এইভাবে বড় হবে, নাকি পশ্চিমবঙ্গে যে সংবিধান ভারতের আছে, ধর্ম নিরপেক্ষ একটি দেশ, সব ধর্ম সমন্বয়ে চলবে, এইভাবে উন্নয়নের বার্তা দিয়ে উন্নয়ন হবে রাজ্যের, এই একটা আবহাওয়া তৈরি হবে? কি চান? নিশ্চিতভাবেই একজন শিক্ষক হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবে, একজন পার্টির কর্মী হিসাবে আমরা সবসময় চাই ভারতের উন্নতি,
শুধু আমাদের যদি পার্টির কার্যকর্তা হিসেবে বলেন, আমাদের চিন্তায় শয়নে স্বপ্নে শুধু ভারতের উন্নতি। সেই জন্য আমরা ভারতের কল্যাণে যা যা যোজনা ভারত সরকার নিচ্ছে, আমরাও সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করে চলেছি। আমাদের কোনো যোজনার মধ্যে কোনো ভেদভাব নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই, একটাও জায়গা নেই যেখানে আমরা সাম্প্রদায়িকতার উদ্দেশ্যে সাম্প্রদায়িক উদ্দেশ্যে কোনো কিছু করছি। সুতরাং আমি আগেই বললাম যে এইটা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে যদি এই মেসেজটা যদি যায়, এটা খুবই 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 চিন্তার বিষয়। তো আমি সেটাই বলবো যে রাজনীতির চর্চা সেসব নিয়ে হওয়া উচিত। আসলে সরকার যখন এমন কোনো সিদ্ধান্ত নেয়, এই যে সামনে রামনবমী আছে, রামনবমীর পারমিশন পাবে না, অথচ যদি এরকম হয় যে না মহরমের পারমিশন পাবে, রামনবমীতে একটা অস্ত্র দেখলে মামলা হবে যদি এরকম হয়, আর মহরম যদি 1000 অস্ত্র দেখা যায় তবুও মামলা হবে না। যদি ইমামের বেতন বেড়ে যায়, যদি পুরোহিতরা যদি আন্দোলন করে, যদি জগন্নাথে যদি ওইখানে যদি জগন্নাথ দীঘাতে যদি জগন্নাথ মন্দির হয়, আর যদি কেউ দাবি করে ওইখানে এবার মসজিদ করতে হবে, তাহলে এইটা তো রাজ্য সরকার শত প্রণোদিত ভাবে মানুষের মধ্যে ভেদভাব তৈরি করে যে কম্পিটিশন তৈরি করছেন জাতিকে জাতিকে ধর্মে ধর্মে, এইটাতে মানুষ হয়তো কখনো কখনো তাতে প্রভাবিত হচ্ছে, কিন্তু আমি এটা নিন্দা করছি। কিন্তু এটাও তো ঠিক, মহরম তো বরাবর আমাদের সংস্কৃতির মধ্যে ছিল। রামনবমী নিয়ে এই উন্মাদনা তো ভেরি রিসেন্ট। না, ভেরি রিসেন্ট এরকম নয়, আপনি বলেন উন্মাদনাটা রিসেন্ট বলতে পারেন, কিন্তু রামনবমী চিরকালে ছিল, চিরকাল। আমি উন্মাদনার কথাই বলছি। হ্যাঁ, উন্মাদনা খুব স্বাভাবিক আছে। এটা তো একটা বাহ্যিক আস্ফালন। না, কোনো আস্ফালনের বিষয় নেই এখানে। রামের পুজো করবেন, এখানে আস্ফালনের কোনো বিষয় নেই। রামের পুজো করার জন্য পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে আগে রামের এত পুজো হতো না, বহু জায়গাতে পুজো হচ্ছে, মানুষ তাতে সামিল হচ্ছেন, এটার সঙ্গে আস্ফালনের কোনো সম্পর্ক নেই। এটা অন্যরা হয়তো ভাবতে পারেন যে মানুষ জয় শ্রীরাম করছে, মানুষ রামনবমীতে সামিল হচ্ছে, এইটাতে কেউ চিন্তা করছে, এইটাকে যদি কেউ বিপদ বলে ভাবেন, ভীষণ রকমের চিন্তার বিষয় বলে ভাবেন, সেটা আমি জানি না, তারা ভাবতে পারে, কিন্তু এর সঙ্গে কোনো আস্ফালন, এর সঙ্গে বিপদ বিপদের কিছু নেই। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, আপনার পছন্দের কে, সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ? না, আমাদের এইরকম কোনো পছন্দেরই বিষয় নেই। আমাদের যখন যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি করেন, আমাদের পছন্দ যাই হোক। এই যে আমি এখন বসেছি, আপনি জানেন, এর আগে আরেকজন ছিল আমাদের এখানে, আমার এখানে বসার মতো আরো পছন্দের মানুষ আছেন, আরো যোগ্য মানুষ আছেন। আমাদের দলের মহিমাই এটা যে যখনই কেউ বসে পড়েছেন না, তখন তাকে কেন্দ্র করে সবাই মিলে কাজ করা। আজকে সুকান্ত বাবু আছেন, যদি দিলীপ দাও হয়, দিলীপ দাও স্বাগত, দিলীপ দাকে নিয়ে আমরা কাজ করবো।